আরজি কর নিয়ে একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিই যে তিলোত্তমার রক্ত মানে এই যে আবেশ ব্যানার্জির গায়ে তিলোত্তমার রক্ত লেগেছিল। মানে কোনো ব্যক্তি বা কোনো ডাক্তার যদি একটা পেশেন্টকে বা কাউকে কোনো ইঞ্জেকশন করাতে যায় তাহলে কিন্তু তার গায়ে রীতিমতো রক্ত লাগার কথা নয়, কিন্তু আবেশ ব্যানার্জির গায়ে মানে তার পুরো গায়ে জামায় রক্ত লাগা ছিল। আর সেই রক্ত আবেশ ব্যানার্জি সেই চর্চিত বাথরুমে কিন্তু ধুয়েছিল, যেই বাথরুমটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়, যেই বেসিনটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছিল, মনে পড়ছে? এমনকি যে এই নিয়ে উপেন বিশ্বাস মারাত্মক সিবিআইয়ের প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বিস্ফোরক মন্তব্য করেছেন যে আরজি কর ম্যাটারে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে ডাকা হবে বা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হবে বা গ্রেপ্তার করানো হয় ততক্ষণ কিন্তু আরজি করের আমরা কিন্তু শেষটা দেখতে পাবো না যে আসল অপরাধীরা কারা, কারণ মমতা ব্যানার্জি সবটা জানে। এমনও উনি বলেছেন যে আবেশ ব্যানার্জি যাকে নিয়ে এত কথা হচ্ছে ডাইরেক্ট ওনাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আপনাদের মনে কোথাও সন্দেহ হচ্ছে না যে সিবিআই কেন, যেখানে ডাইরেক্ট তিলোত্তমার মা আবেশ ব্যানার্জির নাম নিজের মুখে বলেছেন, এমনকি যে উনি এও বলেছেন যে আবেশ ব্যানার্জির আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে আবেশ ব্যানার্জির গায়ে কিন্তু রক্ত লাগা ছিল। কি এমন করেছিলেন উনি যে ওনার গায়ে গোটা জামাতে পুরো জামা টামা হাতে কেন রক্ত লাগা ছিল, কিসের রক্ত ছিল? সেগুলো ইনভেস্টিগেশন করলেই তো তিলোত্তমার যে আসল খুনিরা বা আসল অপরাধীরা তারা এমনি এমনি সামনে চলে আসবে, তাই না কি? এমনকি যে উনি আরও বলেছেন যে মনে পড়ছে তিলোত্তমার ঘটনাটা যখন সদ্য আমরা জানতে পেরেছিলাম তখন কিন্তু একটি রেকর্ডিং অত্যন্ত হারে ভাইরাল হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে একটি মেয়ে তিলোত্তমার সেই ঘটনার একটা ভিডিও করেছিলেন, একটি মেয়ের কাছে সেই ভিডিওগুলো আছে, তাই তো? আর সেই ভিডিওগুলো দেখলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে ঘটনাটি কে ঘটিয়েছে, কিভাবে ঘটেছে, কারণ মেয়েটি লুকিয়ে কিন্তু ভিডিও করেছিল। আর যে ভিডিওকে ডিলিট করার জন্য সীমা পাহুজা, সিবিআই অফিসার সীমা পাহুজা মেয়েটিকে রীতিমতো হুমকি দিয়েছিলেন যে ভিডিওটি ডিলিট করে দাও, না হলে তোমার উপর বিপদ আসতে পারে, বড়সড় তোমার উপর বিপদ আসতে পারে। তাহলে এই যে ভিডিওটাকে নিয়ে সীমা পাহুজা মেয়েটিকে হুমকি অবধি দিয়েছে, থ্রেট অবধি দিয়েছে, তাহলে সেই ভিডিওটার সততা যাচাই কেন হচ্ছে না? সেই ভিডিওটা এমন কি ছিল বা সেই ভিডিওটার মধ্যে এমন কি আছে বা এমন কি ছিল যাতে সীমা পাহুজা ভিডিওটিকে ডিলিট করার হুমকি অবধি দিয়েছিলেন, তাই না? এই বেশ কিছু পয়েন্ট কিন্তু উপেন বিশ্বাস আজকে নিজের মুখে ফাঁস করেছেন, যেগুলোর ভিত্তিতে আমরা এইটুকু বলতে পারি যে এই যে আরজি কর ম্যাটারে মেন যে মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি নিজেই উনি সেই দিন সেই রাতে উনি গোটা রাত ফোনে ছিলেন, মনিটরিং করেছিলেন। তাহলে কি বলেছিলেন? মমতা ব্যানার্জিকে ডাকলেই সবটা ক্লিয়ার হবে। তাছাড়া এই যে আবেশ ব্যানার্জির নাম উঠছে ওনাকেও ডাকা উচিত। এমনকি সীমা পাহুজা, যাকে এখন সিবিআই যে নতুন সিট গঠন করেছে যেখানে ইনভেস্টিগেশন চলছে, সেখান থেকে কিন্তু সীমা পাহুজাকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এই সীমা পাহুজাকে বের করে দেওয়ার পিছনে নিশ্চয়ই তো একটা কারণ আছে, কারণ সীমা পাহুজার কাজ নিয়ে বা উনি যে যেহেতু তিলোত্তমার মা বাবা অনেকবার বলেছেন যে সীমা পাহুজা অনেক কিছু লুকোচ্ছে বা অনেক কিছু আমাদের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বা আমাদেরকে কোর্টে যাওয়ার আগে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেত যে কি বলতে হবে। সীমা পাহুজা মোট কথা সততা খুঁজতে না, সততাকে মেটাতে উনি ইনভেস্টিগেশন করছিলেন, ঠিক আছে? এই যে নামগুলো উপেন বিশ্বাস ফাঁস করেছেন, সেই নামগুলো অনুযায়ী যদি ইনভেস্টিগেশন হয় তাহলেই কিন্তু অপরাধী খুব শিগগির আমাদের কাছে
ধরা দেবে বা আমরা দেখতে পাবো, তাই না? তো আরজি কর ম্যাটারে এই সমস্ত কথা ফাঁস করেছেন, যেখানে সন্দীপ ঘোষের নামটাও কিন্তু উনি বেশ উল্লেখ করেছেন যে এই কটা মাথাকে সামনে নিয়ে আসলেই জোর তোর হারে তাদেরকে তদন্ত মানে তাদেরকে জেরা করলেই প্রয়োজন পড়লে বিকল্প কিছু ব্যবহার করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক সত্য সামনে আসবে, অনেক কিছু আমরা জানতে পারবো। তা আপনাদের কি মতামত আরজি কর ম্যাটারে অবশ্যই আপনারা বলবেন যে এই যে অপূর বিশ্বাস যে কথাগুলো বলেছেন সেগুলো করলে সত্যিই কি আমরা অপরাধের কাছে পৌঁছাবো? আমরা বর্তমান যে সিবিআই যে সিট গঠন করেছে, ইনভেস্টিগেশন করছেন, ওনাদের কাছেও আস্থা রাখবো, বা আমরা বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী ওনাকেও অনুরোধ করি যাতে ইনভেস্টিগেশনটা অন্তত ভালো করে হোক, যাতে তিলোত্তমার অপরাধীরা শাস্তি পাক। আর দেখুন এদিকে কী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হেরেও হারতে নারাজ, দেখুন ওনাকে মমতার আদালতে যাওয়ার আহ্বান উপেক্ষা পরাজয় মেনে নিলেন তৃণমূলের অধিকাংশ প্রার্থী, যেখানে মমতা ব্যানার্জি হারতেও মানে উনি হেরে গেছেন তারপরেও উনি হার মানতে নারাজ। যেখানে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেসের অধিকাংশ প্রার্থী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হননি। ফলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার আইনি লড়াইয়ের আহ্বান সত্ত্বেও তারা কার্যত জনরায় মেনে নিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উপলব্ধ তথ্য অনুযায়ী নির্বাচনে পরাজিত তৃণমূলের 211 জন প্রার্থীর মধ্যে 203 জন কলকাতা হাইকোর্টে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কোনো নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের করেননি। শতাংশের হিসেবে এই সংখ্যা প্রায় 96.20। এখন পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে মাত্র 8টি নির্বাচনী আবেদন জমা পড়েছে। এর মধ্যে একটি করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজের পরাজয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুঝতে পারছেন, ভবানীপুরের কেন্দ্রের এই লড়াই ছিল নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলির একটি। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে 298টি আসনের মধ্যে 202টি জিতে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। দলটির পক্ষ থেকেও কলকাতা হাইকোর্টে 6টি নির্বাচনী আবেদন দায়ের করা হয়েছে। ফলে বর্তমানে বিধানসভা নির্বাচন সংক্রান্ত মোট 14টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে, যার মধ্যে 8টি তৃণমূল এবং 6টি বিজেপির। নির্বাচনে তৃণমূল 291টি আসনে প্রার্থী দিয়েছিল। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের 3টি পাহাড়ি আসন তাদের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এই দলটির প্রতিষ্ঠাতা হলেন অনিত থাপা। তৃণমূল 291টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 88টি আসনে জয়ী হয় এবং 203টি আসনে পরাজিত হয়। অন্যদিকে বিজেপির বিপুল সাফল্যের পাশাপাশি কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন জেতে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি এবং সর্বভারতীয় ধর্মনিরপেক্ষ ফ্রন্ট 1টি করে আসন পায়। বুঝতে পারলেন, দলের এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান অধিকাংশ পরাজিত প্রার্থী আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ নির্বাচনী অনিয়মের অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে এত বড় সংখ্যক পরাজিত প্রার্থীর আদালতে না যাওয়া ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূলের একটি বড় অংশ নির্বাচনী ফলাফলকে মেনে নিয়েছে এবং দীর্ঘ আইনি লড়াইয়ে জড়াতে আগ্রহী নন। যেখানে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি রীতিমতো হেরেছে, তারপরেও উনি কোথাও না কোথাও হারতে নারাজ, উনি মানতে নারাজ যে আমি হেরে গেছি, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে।
যার জন্য মমতা ব্যানার্জি কোর্টে গেলেন, এখানে গেলেন, ওখানে গেলেন, উনি রীতিমতো লড়াই করেছেন। কিন্তু দেখুন যে ওনার যে দলের যে বিভিন্ন নেতা, ওনারা কিন্তু ঠিক বুঝতে পারছেন যে না, মমতা ব্যানার্জি হেরেছে। যার জন্য ওনারা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গ অবধিও ওনারা ছেড়ে দিয়েছেন। আর এখনও মমতা ব্যানার্জি যেই ঝামেলার মধ্যে পড়েছেন বা যে উনি নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেখা যাক আগামীতে কী হয়, তাই না? তবে আমরা এইটুকু বলবো যে মমতা ব্যানার্জি দেখুন সিপিএমের আমলেও কিন্তু 30 বছর রাজত্ব করার পরেও ওনারা কিন্তু হারটাকে একদম সগর্বে মেনে নিয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জি উনি আবার আলাদা ধরনের মানুষ, উনি মানতে নারাজ। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই তিলোত্তমার ব্যাপারে নিজেদের মূল্যবান মতামত দেবেন।